শুরু করছি মেধাবীর সুপারনোভা অ্যাপের বার্ষিক পরীক্ষার 1 মাসের ক্র্যাশ কোর্সের সপ্তম শ্রেণীর বিজ্ঞান ক্লাস। আজকের ক্লাসে আমরা বিজ্ঞানের অধ্যায় 4 কোষ বিজ্ঞান এবং অধ্যায় 5 অণুজীব জগৎ এই দুটি অধ্যায় নিয়ে আলোচনা করব। প্রথমে শুরু করব অধ্যায় 4 কোষ বিজ্ঞান দিয়ে। এই অধ্যায়ে আমরা কোষ পরিচিতি দেখব, উদ্ভিদ ও প্রাণী কোষের প্রধান অঙ্গাণুগুলোর গঠন দেখব, কোষের বিভাজন ও সংখ্যা বৃদ্ধি সম্পর্কে জানব এবং অস্বাভাবিক কোষ বিভাজনের ফলে কি ঘটতে পারে সেই সম্পর্কেও জানব। প্রতিটি টপিক রিলেটেড মেধাবীর সুপারনোভা অ্যাপ থেকে অ্যানিমেটেড ভিডিও দেখব। শর্ট সামারিও আমরা আমাদের অ্যাপে পেয়ে যাব। অনুশীলনী বইয়ের বিভিন্ন ছক পূরণের কিছু সমাধান আমাদের অ্যাপে তোমরা পেয়ে যাবে। সম্পূর্ণ ক্লাস শেষ হলে তোমাদের টপিক রিলেটেড যে কোনো প্রশ্ন থাকলে আমাদের ফেসবুক পেজে তোমরা মেসেজ পাঠাতে পারো। তাছাড়া আমাদের হটলাইন নম্বরে কল করেও তোমাদের যে কোনো প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে। তাহলে সবার প্রথমে আমরা আমাদের অ্যাপ থেকে একটি অ্যানিমেটেড ভিডিও দেখব কোষ পরিচিতি সম্পর্কে। এই পৃথিবীতে যত জীবজন্তু আছে তার সবকিছুর মধ্যে একটি মিল আছে, তা হলো এই সব জীবই কোষ দ্বারা গঠিত। কোষকে বলা হয় জীবের গঠন এবং কাজ সম্পাদনের একক, অর্থাৎ অনেকগুলো কোষ একের পর এক যুক্ত হয়ে একটি বহুকোষী জীবদেহ গঠিত হয় এবং জীবদেহের সকল কাজ কোষের মধ্যেই সম্পাদন হয়। কোষকে ইংরেজিতে বলা হয় সেল, যার নামকরণ করেছেন বিজ্ঞানী রবার্ট হুক। তিনি অণুবীক্ষণ যন্ত্রের আবিষ্কারক। কোনো জীবদেহের কোষ সংখ্যা হতে পারে লক্ষ লক্ষ কোটি কোটি, আবার কোনো জীবদেহের কোষ সংখ্যা হতে পারে মাত্র একটি। নিশ্চয়ই তোমরা অ্যানিমেটেড ভিডিও থেকে কোষ সম্পর্কে জানতে পেরেছো। এখন দেখব এককোষী জীব এবং বহুকোষী জীব কাকে বলে। যেসব জীব শুধুমাত্র একটি কোষ দ্বারা গঠিত তাদেরকে আমরা এককোষী জীব বলি। এর কিছু উদাহরণ দেখো, ব্যাকটেরিয়া, অ্যামিবা, ইস্ট, এই সবগুলোই কিন্তু এককোষী জীব। এককোষী জীবকে কিন্তু আমরা খালি চোখে দেখতে পাই না, এদের দেখার জন্য অণুবীক্ষণ যন্ত্রের প্রয়োজন হয়। বহুকোষী জীব, যেসব জীব একের অধিক কোষ দিয়ে গঠিত তাদের বহুকোষী জীব বলে। আমাদের চারপাশে আমরা যে সকল প্রাণী দেখতে পাই এই সবগুলোই কিন্তু বহুকোষী জীব এবং মানুষও বহুকোষী জীব। মেধাবীর সুপারনোভা অ্যাপে কোষ বিজ্ঞান অধ্যায়ে গেলে প্রতিটি টপিক রিলেটেড সামারি তোমরা পেয়ে যাবে। সকল জীবের কোষই শর্করা বা কার্বোহাইড্রেট, লিপিড, প্রোটিন নামক জৈব অণু দিয়ে তৈরি হয়। উপাদানের দিক থেকে একই হলেও ভিন্ন জীবের কোষগুলোর ভেতরে গঠনগত পার্থক্য থাকতে পারে, যেমন উদ্ভিদ ও প্রাণী কোষের ভেতর গঠনগত কিছু পার্থক্য আছে। একটি কোষ যেসব ছোট ছোট অংশ নিয়ে গঠিত হয় সেগুলোকে কোষের অঙ্গাণু বলা হয়। এখন চলো আমরা শর্করা, লিপিড, প্রোটিন এই সবগুলোর টপিক সম্পর্কে একটু ধারণা নেই। শর্করা বা কার্বোহাইড্রেট জীবদেহের শক্তির প্রধান উৎস। এটি এক ধরনের জৈব রাসায়নিক পদার্থ। প্রতিটি শর্করা অণুতে কার্বন, হাইড্রোজেন ও অক্সিজেন থাকে। হাইড্রোজেন আর অক্সিজেনের অনুপাত থাকে 2:1। এই তথ্যগুলো অবশ্যই মনে রাখবে, এমসিকিউর জন্য অনেক ইম্পর্ট্যান্ট। লিপিড জীবদেহের একটি গুরুত্বপূর্ণ জৈব রাসায়নিক পদার্থ, যা কার্বন, হাইড্রোজেন ও অক্সিজেন নিয়ে গঠিত। লিপিডের প্রধান কাজ শক্তি সঞ্চয়, কোষ পর্দার গাঠনিক উপাদান হিসেবে কাজ করা। প্রোটিন হলো এক প্রকার বৃহৎ আকারের জৈব অণু, যা একাধিক অ্যামিনো অ্যাসিডের মধ্যে রাসায়নিক সংযোগ বা বন্ধনের মাধ্যমে তৈরি হয়। বিভিন্ন প্রোটিন জীবদেহের ভেতরে নানা কাজ সম্পাদন ও নিয়ন্ত্রণ করে। এখন আমরা আমাদের মেধাবীর সুপারনোভা অ্যাপ থেকে উদ্ভিদ কোষ ও প্রাণী কোষের ভিডিও দেখব। প্রথমে দেখব উদ্ভিদ কোষ নিয়ে। এখন আমরা উদ্ভিদ কোষের বিভিন্ন অঙ্গাণু সম্পর্কে জানব। একটি উদ্ভিদ কোষের বর্ণনা। একটি আদর্শ উদ্ভিদ কোষ প্রধানত দুইটি অংশ নিয়ে গঠিত: কোষ প্রাচীর ও প্রোটোপ্লাজম। কোষ প্রাচীর: উদ্ভিদ কোষে কোষঝিল্লির বাইরে জড় পদার্থ দিয়ে তৈরি একটি পুরু প্রাচীর থাকে, একে কোষ প্রাচীর বলে। এটি সেলুলোজ দ্বারা গঠিত, তবে প্রাণী কোষের এই আবরণটি প্লাজমা পর্দা দ্বারা গঠিত। কোষের সজীব অংশকে রক্ষা করা এবং কোষের সীমারেখা নির্দিষ্ট করা কোষ প্রাচীরের প্রধান কাজ। প্রোটোপ্লাজম কোষের অর্ধতরল জেলির মতো আঠালো ও দানাদার বর্ণহীন সজীব অংশ। প্রোটোপ্লাজমের নানাবিধ বিক্রিয়ার ফলে জীবনের বৈশিষ্ট্যগুলো পরিলক্ষিত হয়।
এটি বিভিন্ন জৈব ও অজৈব যৌগ সমন্বয়ে গঠিত। প্রোটোপ্লাজমে পানির পরিমাণ শতকরা 67 থেকে 90%। এটি কোষের প্রধান দুইটি অংশ সাইটোপ্লাজম ও নিউক্লিয়াস ধারণ করে। একটি আদর্শ কোষে যে অঙ্গাণুগুলো দেখা যায় তা হল প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া, গলজি বডি, এন্ডোপ্লাজমিক জালিকা, রাইবোজোম, লাইসোজোম ও সেন্ট্রিওল। উদ্ভিদ কোষে সেন্ট্রিওল থাকে না। এই অঙ্গাণুগুলো সম্পর্কে আমরা পরবর্তী টিউটোরিয়ালে আরো বিস্তারিত জানব। কোষ গহ্বর। কোষের সাইটোপ্লাজমে তরল পদার্থপূর্ণ ছোট বড় যেসব গহ্বর থাকে তাদেরকে কোষ গহ্বর বলে। প্রাণী কোষে সাধারণত কোষ গহ্বর থাকে না, তবে কোনো কোনো কোষে যদি থাকে তা আকারে খুব ছোট। উদ্ভিদ কোষে কোষ গহ্বর বেশি থাকে এবং আকারে বড় হয়। নানা প্রকার জৈব অ্যাসিড, লবণ, শর্করা, আমিষ ইত্যাদি কোষ গহ্বরের দ্রবীভূত অবস্থায় থেকে কোষরস তৈরি করে। এখন দেখব উদ্ভিদ কোষের সাইটোপ্লাজম কি। কোষের নিউক্লিয়াসের বাইরে অবস্থিত এবং কোষ ঝিল্লি দ্বারা পরিবেষ্টিত প্রোটোপ্লাজমের বাকি অংশের নাম সাইটোপ্লাজম। এটি প্রধানত প্রোটিন দ্বারা গঠিত। সাইটোপ্লাজমে বেশ কয়েক রকমের অঙ্গাণু থাকে। এগুলো হচ্ছে মাইটোকন্ড্রিয়া, রাইবোজোম, গলজি বডি, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, কোষ গহ্বর, লাইসোজোম ইত্যাদি। এছাড়া উদ্ভিদ কোষে প্লাস্টিড এবং প্রাণী কোষে সেন্ট্রোসোম ও সেন্ট্রিওল থাকে। এখন দেখব প্রাণী কোষের ভিডিও। মানুষের শরীরের বিভিন্ন অংশের কোষগুলো গঠন ও কাজের দিক থেকে আলাদা বৈশিষ্ট্য সম্পন্ন হয়। আমাদের মস্তিষ্ক ও কিডনির কোষগুলো দেখতে ভিন্ন ভিন্ন, সেগুলোর কাজও আলাদা। আবার উদ্ভিদ ও প্রাণী কোষের ভেতরেও গঠনগত কিছু পার্থক্য আছে, কিন্তু সেই কোষগুলোর ভেতরের গঠন উপাদান আবার অনেকটাই একই রকম। প্রাণী কোষ ও উদ্ভিদ কোষের মধ্যে খুব বেশি পার্থক্য নেই। একটি আদর্শ প্রাণী কোষের বিভিন্ন অংশ দেখানো হলো। দেখা যাচ্ছে উদ্ভিদ কোষের কিছু অঙ্গাণু প্রাণী কোষে অনুপস্থিত। প্রাণী কোষে কোষ প্রাচীরের পরিবর্তে প্লাজমা মেমব্রেন দ্বারা আবৃত থাকে। প্রাণী কোষে প্লাস্টিড অনুপস্থিত। প্রাণী কোষের নিউক্লিয়াসের কাছে দুইটি ফাঁপা নলাকার বা দণ্ডাকার অঙ্গাণু দেখা যায়। এদেরকে সেন্ট্রিওল বলে। সেন্ট্রিওল সাধারণত একটি স্বচ্ছ দানাবিহীন সাইটোপ্লাজম দ্বারা আবৃত থাকে। এই অংশকে সেন্ট্রোজোম বলে। প্রাণী কোষ বিভাজনের সময় অ্যাস্টার গঠন করা সেন্ট্রিওলের প্রধান কাজ। উদ্ভিদ কোষে সেন্ট্রিওল থাকে না, তবে নিম্ন শ্রেণীর উদ্ভিদ কোষ যেমন ছত্রাকে থাকে। আশা করছি তোমরা মেধাবীর সুপারনোভা অ্যাপ থেকে উদ্ভিদ কোষ আর প্রাণী কোষ সম্পর্কে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার করতে পেরেছো। এখন জানবো মাইটোকন্ড্রিয়া সম্পর্কে। মাইটোকন্ড্রিয়া সজীব উদ্ভিদ কোষ ও প্রাণী কোষের মধ্যে এলোমেলোভাবে ছড়িয়ে থাকা ছোট ছোট দণ্ডাকার অঙ্গাণুগুলোকে মাইটোকন্ড্রিয়া বলে। মাইটোকন্ড্রিয়া দেখতে ঠিক এমন। এরা দুটি পর্দা দ্বারা আবৃত থাকে। একটি পর্দা, দ্বিতীয় পর্দা। বাইরের পর্দাটি মসৃণ, তবে ভিতরের পর্দাটি আঙুলের মতো অনেক ভাঁজ সৃষ্টি করে। এদেরকে ক্রিস্টি বলে। উদ্ভিদের গ্রহণ করা খাদ্য থেকে শক্তি তৈরিতে মাইটোকন্ড্রিয়া প্রধান ভূমিকা পালন করে, আর এই কারণেই একে কোষের পাওয়ার হাউস বলা হয়। প্লাস্টিড সজীব উদ্ভিদ কোষের সাইটোপ্লাজমে বর্ণহীন বা বর্ণযুক্ত গোলাকার অথবা ডিম্বাকার অঙ্গাণুকে প্লাস্টিড বলে। প্লাস্টিড দেখতে ডিম্বাকারও হয় অথবা গোলাকারও হয়। এটি উদ্ভিদের খাদ্য সংশ্লেষণ, রং ধারণ ও খাদ্য সঞ্চয়ের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমরা যে দেখি উদ্ভিদের পাতা দেখতে সবুজ, এটি মূলত প্লাস্টিডের কারণেই। প্লাস্টিড প্রধানত দুই রকম হয়: ক্রোমোপ্লাস্টিড বা বর্ণযুক্ত প্লাস্টিড, লিউকোপ্লাস্টিড বা বর্ণহীন প্লাস্টিড। কোষ বিভাজন ও সংখ্যা বৃদ্ধি। জীবের দেহ গঠনের জন্য দেহকোষ দরকার, অপরদিকে তার প্রজননের জন্য দরকার প্রজনন কোষ। উচ্চ শ্রেণীর জীবে মানুষের ক্ষেত্রে দেহকোষ বিভাজিত হয় যে প্রক্রিয়ায়, তাকে বলা হয় মাইটোসিস। অপরদিকে প্রজনন কোষ তৈরি হবার প্রক্রিয়াটাকে বলা হয় মিওসিস, কোষ বিভাজন। চিত্রে দেখতে পাচ্ছ চিহ্নিত করা স্বাভাবিক কোষ দেখতে কেমন হয়। কোষে যখন টিউমার গঠন হয় তখন কোষ দেখতে এমন হয়, আর ক্যান্সার কোষ দেখতে ঠিক এমন। কোষের অস্বাভাবিক বৃদ্ধির ফলে ক্যান্সার হবার সম্ভাবনা তৈরি হয়। এখন আসো অনুশীলনী বইয়ের
এই প্রশ্ন দুটি দেখি। প্রথম প্রশ্ন, একটি উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের মাঝে কোন পার্থক্যটি তোমার কাছে সবচেয়ে বেশি চমকপ্রদ বলে মনে হয় এবং কেন? আমার কাছে মনে হয় উদ্ভিদ কোষে প্লাস্টিড আছে কিন্তু প্রাণী কোষে প্লাস্টিড নেই। এই পার্থক্যটাই আমার কাছে চমকপ্রদ মনে হয়, কেননা উদ্ভিদ কোষে প্লাস্টিড থাকার কারণে গাছপালা দেখতে অনেক রং বেরঙের হয়, যেটা প্রাণী কোষে উপস্থিত নেই। দ্বিতীয় প্রশ্ন, আমাদের শরীরে একটি নির্দিষ্ট পর্যায়ে কোষের মৃত্যু হয়। সময় মতো মৃত্যু না হলে আমাদের কি সমস্যা হতে পারে? এই ছন্দপতন কেন হয় এবং তা ঠেকানোর জন্য আমাদের কি করণীয়? প্রথমে বলি, সময় মতো কোষের মৃত্যু না হলে কি সমস্যা হতে পারে। আমরা জানি কোষ বিভাজনের মাধ্যমে আমাদের দেহের কোষের সংখ্যা বৃদ্ধি পেতে থাকে, ফলে আমাদের দৈহিক বৃদ্ধি ঘটে। সংখ্যা বৃদ্ধি করার প্রক্রিয়ায় একটি নির্দিষ্ট পর্যায়ে পুরাতন কোষগুলো মৃত্যু হয়। যদি সময় মতো মৃত্যু না হয় তাহলে নতুন কোষের সৃষ্টি এবং পুরাতন কোষ মিলে কোষের ভারসাম্য নষ্ট হয়ে যায়। ভারসাম্য নষ্ট হলে শরীরে টিউমার গঠন হওয়া শুরু করে, যা এক পর্যায়ে ক্যান্সারে পরিণত হয়। এইরূপ ছন্দপতন কেন হয়? কোনো কারণে কোষ বিভাজন প্রক্রিয়ার নিয়ন্ত্রণ হারিয়ে গেলে এই ধরনের ছন্দপতন হতে থাকে। আর এই ছন্দপতন ঠেকানোর জন্য আমাদের করণীয় হলো শরীর চর্চা করা, ওজন নিয়ন্ত্রণে রাখা, স্বাস্থ্যসম্মত খাদ্য গ্রহণ করা, সূর্যের অতি বেগুনি রশ্মি থেকে নিজেকে রক্ষা রাখা এবং প্রয়োজনীয় সব টিকা গ্রহণ করা, আর যে কোনো শারীরিক সমস্যা হলে ডাক্তারের পরামর্শ নেওয়া। কোষ বিজ্ঞান অধ্যায়টি শেষ করছি। আজকের এই অধ্যায়ের যে কোনো টপিকের সম্পূর্ণ ভিডিও তোমরা অবশ্যই মেধাবী সুপারনোভা অ্যাপ থেকে দেখে নিবে। এখন চলো মেধাবী সুপারনোভা অ্যাপে কিছু প্রশ্ন দেখি এবং তার উত্তর বের করি। এখন আমরা এই প্রশ্নগুলোর উত্তর বের করব। প্রথম প্রশ্ন, উদ্ভিদ কোষের কোষ প্রাচীর কি দিয়ে গঠিত? সেলুলোজ। প্রোটোপ্লাজমে পানির পরিমাণ শতকরা কত ভাগ? 60 থেকে 90 ভাগ। প্লাস্টিড কয় প্রকার? 2 প্রকার। কোষের পাওয়ার হাউস কাকে বলা হয়? মাইটোকন্ড্রিয়াকে। প্রোটোপ্লাজমে পর্দা দিয়ে আবৃত ঘন গোলাকার যে বস্তুটি দেখা যায় তাকে কি বলে? নিউক্লিয়াস। উত্তরমালাতে তোমাদেরকে সঠিক উত্তরও দিয়ে দেওয়া হয়। দেখতে পাচ্ছ প্রতিটি উত্তরই দিয়ে দেওয়া হয়েছে। তাহলে তোমরা এই অধ্যায়ের প্রতিটি টপিকের ভিডিও দেখার পর একইভাবে কোয়েশ্চেনগুলোর উত্তর দিয়ে তোমার কনসেপ্ট আরও ভালো মতো ক্লিয়ার করে নিতে পারবে। এখন আমরা শুরু করব অধ্যায় 5, অণুজীব। এই অধ্যায়ে আমরা অণুজীব জগতের শ্রেণীবিন্যাস দেখব, ভাইরাস, ব্যাকটেরিয়া সম্পর্কে জানব, ছত্রাক, শৈবাল এবং অ্যামিবা সম্পর্কে জানব এবং স্বাস্থ্য ঝুঁকি সৃষ্টিতে অণুজীবের ভূমিকা সম্পর্কে জানব। আগের অধ্যায়ের মতোই প্রতিটি টপিক রিলেটেড অ্যানিমেটেড ভিডিও দেখব, সাথে শর্ট সামারিও দেখে নিব। এই অধ্যায় রিলেটেড যে কোনো প্রশ্ন তোমরা আমাদের ফেসবুক পেজের মেসেজ অপশনে মেসেজ পাঠিয়ে করতে পারো। তাছাড়া হটলাইন নাম্বারে কল করেও তোমাদের যে কোনো প্রশ্ন তোমরা করতে পারবে, যার সমাধান দিয়ে দেওয়া হবে। এখন আমরা অণুজীব সম্পর্কে একটি অ্যানিমেটেড ভিডিও দেখব। আমাদের চারপাশে খালি চোখে দেখা যায় না এমন অনেক জীব বাস করছে। অণুবীক্ষণ যন্ত্র ছাড়া এদের দেখা যায় না, তাই এদের অণুজীব বলে। অণুবীক্ষণ যন্ত্রের নিচে সামান্য একটি মাটি রাখলে তাতে লক্ষ লক্ষ অণুজীব দেখা যেতে পারে। আমাদের আশেপাশে এমনইভাবে অনেক অণুজীব বিস্তৃত অবস্থায় আছে। অণুজীব এককোষী আবার বহুকোষীয় হতে পারে। বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন যে বিবর্তনের ধারায় পৃথিবীতে জটিল জীবের তুলনায় অণুজীবের উদ্ভব আগে হয়েছে, তাই অণুজীবকে আদিজীবও বলা হয়। ব্যাকটেরিয়া, ভাইরাস, ছত্রাক এগুলো বিভিন্ন ধরনের অণুজীব। এখন চলো অ্যানিমেটেড ভিডিও থেকে ভাইরাস সম্পর্কে জানি। ভাইরাস একটি পরজীবী। ভাইরাসকে অণুজীব হিসেবে গণ্য করা হলেও জীবদেহে প্রবেশ করার আগে ভাইরাস জড়বস্তুর মতো আচরণ করে। পরিবেশে এরা প্রাণহীন কণার মতো থাকে এবং জীবনের কোনো লক্ষণ প্রকাশ করে না। কিন্তু ভাইরাস যখন কোনো প্রাণীর দেহে প্রবেশ করে এরা সক্রিয় হয়ে ওঠে ও ভিন্ন আচরণ করে। ভাইরাসের এই বৈশিষ্ট্যের কারণে বলা যায় এরা প্রকৃত পরজীবী।
ভাইরাস শুধু আমিষ আবরণ ও নিউক্লিক অ্যাসিড দিয়ে গঠিত। ভাইরাসের দেহে কোষ প্রাচীর, সুসংগঠিত নিউক্লিয়াস, সাইটোপ্লাজম ইত্যাদি কিছুই নেই, তাই ভাইরাস দেহকে অকোষীয় বলা হয়। ভাইরাসের আমিষ আবরণ থেকে নিউক্লিক অ্যাসিড বের হয়ে গেলে এরা জীবনের সকল লক্ষণ হারিয়ে ফেলে। তবে অন্য জীবকোষে প্রবেশ করার পর যখনই সেগুলো প্রোটিন আবরণ ও নিউক্লিক অ্যাসিডকে একত্র করতে পারে, তখন এগুলো জীবনের সব লক্ষণ ফিরে পায়। ব্যাকটেরিয়া প্রাণীদেহে বাস করে এবং প্রাণীর উপকার করে। আমাদের পরিবেশে অণুজীবের অনেক গুরুত্বপূর্ণ প্রভাব আছে। অণুজীব তুলনামূলকভাবে সরল গঠনের হয়। অণুজীবের আকার ও নিউক্লিয়াসের অবস্থা বিবেচনা করে অণুজীব জগৎকে মূলত 3টি রাজ্যে ভাগ করা হয়েছে। 3টি রাজ্য সম্পর্কে একটু দেখে নেই। রাজ্য 1, ক্যারিওটা বা অকোষীয়। এসব অণুজীব এতটাই ছোট যে সাধারণ আলোক অণুবীক্ষণ যন্ত্রের নিচেও এগুলোকে দেখা যায় না। এগুলো দেখতে বিশেষ অণুবীক্ষণ যন্ত্র প্রয়োজন, যার নাম ইলেকট্রন মাইক্রোস্কোপ। উদাহরণ হলো ভাইরাস। রাজ্য 2, প্রোক্যারিওটা বা আদিকোষী। যেসব অণুজীবের কোষের নিউক্লিয়াস বা কেন্দ্রিকা সুগঠিত নয়, সেগুলোই এ রাজ্যের সদস্য। সুগঠিত কেন্দ্রিকা না থাকায় এগুলোর কোষকে আদিকোষ বলা হয়। এই রাজ্যের উদাহরণ হলো ব্যাকটেরিয়া। রাজ্য 3, ইউক্যারিওটা বা প্রকৃতকোষী। যেসব অণুজীব কোষের নিউক্লিয়াস বা কেন্দ্রিকা সুগঠিত, সেগুলোকে প্রকৃত কোষ বলে। এই রাজ্যের উদাহরণ হলো শৈবাল, ছত্রাক ও প্রোটোজোয়া। ভাইরাসের 2 ধরনের বৈশিষ্ট্য আছে, জীব বৈশিষ্ট্য এবং জড় বৈশিষ্ট্য। প্রথমে জীব বৈশিষ্ট্যগুলো দেখি। ভাইরাস পরজীবী। প্রাণীকোষের ভেতরে এরা সংখ্যা বৃদ্ধি করতে পারে। একটি ভাইরাস তার অনুরূপ অর্থাৎ একই বৈশিষ্ট্য বজায় রেখে আরেকটি ভাইরাসের জন্ম দিতে পারে। এদের দেহে নিউক্লিক অ্যাসিড হিসেবে ডিএনএ বা আরএনএ থাকে। ভাইরাসের জড় বৈশিষ্ট্য। ভাইরাস অকোষীয়। সজীব কোষ ছাড়া এরা বংশবিস্তার করতে পারে না। জীবদেহ ছাড়া এরা নিষ্ক্রিয় অবস্থায় থাকে। যেসব ভাইরাস ব্যাকটেরিয়াকে আক্রমণ করে তাদেরকে ব্যাকটেরিওফাজ বলে। ভাইরাস শুধু মানুষের বা অন্যান্য প্রাণী ছাড়াও উদ্ভিদের অনেক রোগের জন্য দায়ী। যেমন ধরো উদ্ভিদের টুংরো রোগ বা পাতায় মোজাইক রোগ। এই সব কিছুর জন্য কিন্তু ভাইরাস দায়ী। ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়া হলো আদি নিউক্লিয়াস যুক্ত অসবুজ এককোষী অণুবীক্ষণিক জীব। ব্যাকটেরিয়ার আকার আকৃতির ভিত্তিতে এগুলোকে নিম্নরূপে শ্রেণীবদ্ধ করা হয়েছে: কক্কাস গোলাকার, ব্যাসিলাস দণ্ডাকার, কমা আকার, পাইরিলাম প্যাঁচানো। কক্কাস, ব্যাসিলাস, স্পাইরিলাম। এই 4টি টপিক নিয়ে আমাদের মেধাবী সুপারনোভা অ্যাপের অ্যানিমেটেড ভিডিও দেখে নিবে, যাতে তোমাদের এগুলো সম্পর্কে আরও কনসেপ্ট ক্লিয়ার হয়। এখন আমরা মেধাবী সুপারনোভা অ্যাপ থেকে ছত্রাক, শৈবাল এবং অ্যামিবা সম্পর্কে জানব। সবার প্রথমে দেখি ছত্রাক। ছত্রাক একটি রুটিকে যদি অনেকদিন রেখে দাও, কিছুদিন পর এর উপর কিছু কালো আবরণ দেখতে পাবে। এই কালো আবরণটি হচ্ছে ব্ল্যাক ব্রেড মোল্ড বা রুটির ছত্রাক। এরা পরভোজী বা মৃতভোজী। পরভোজী ছত্রাক বাসি পচা খাদ্যদ্রব্য, ফলমূল, শাকসবজি, ভেজা রুটি বা চামড়া, গোবর ইত্যাদিতে জন্মায়। মৃতভোজী ছত্রাক মৃত জীবদেহে বা জৈব পদার্থপূর্ণ মাটিতে জন্মায়। ছত্রাক মাশরুম বা ব্যাঙের ছাতা নামেও পরিচিত। ছত্রাক সমাঙ্গদেহী, ক্লোরোফিলবিহীন অসবুজ উদ্ভিদ। সমাঙ্গদেহী হচ্ছে যাকে কাণ্ড, পাতা ও মূলে ভাগ করা যায় না। ক্লোরোফিলের অভাবে এরা সালোক সংশ্লেষণ করতে পারে না। এখন দেখি ছত্রাকের অর্থনৈতিক গুরুত্ব। ছত্রাক পেনিসিলিন সহ বিভিন্ন ওষুধ তৈরিতে ব্যবহার করা হয়। তাছাড়াও পাউরুটিকে ফোলাতেও ইস্ট নামক ছত্রাক ব্যবহার করা হয়। ছত্রাকের কিছু অপকারিতা: মানুষের দাঁত, ছুলি, শ্বাসনালীর প্রদাহ, এই ধরনের নানা রকম রোগ হয়। আবার আলুর বিলম্বিত ধসা রোগ, পাটের কালো পট্টি রোগ, আখের লাল পচা রোগ, কাঠ, বেত ও বাঁশের
আসবাবপত্র পচিয়ে দেয় ছত্রাক। মানুষ, জীবজন্তু ও উদ্ভিদের বহু রোগের জন্য এই ছত্রাক দায়ী। এখন চলো শৈবাল এবং অ্যামিবা সম্পর্কে অ্যানিমেটেড ভিডিও থেকে জেনে আসি। শৈবাল। তোমরা পুকুরে, রাস্তার ধারে, গাছে বা স্যাঁতসেঁতে জায়গায় শৈবাল দেখতে পাবে। সমাঙ্গবর্গের ক্লোরোফিল যুক্ত ও স্বভোজী উদ্ভিদরাই হচ্ছে শৈবাল। এরা মাটি, পানি ও অন্য গাছের উপর জন্মায়। সবুজ ছাড়াও লাল, বাদামি ইত্যাদি রঙের শৈবাল দেখা যায়। স্পাইরোগাইরা নামক শৈবাল বেশিরভাগ জলাশয়ে পাওয়া যায়। শৈবালের উপকারিতা: আইসক্রিম তৈরিতে সামুদ্রিক শৈবাল অ্যালজিন ব্যবহার হয়। সামুদ্রিক শৈবাল আয়োডিন ও পটাশিয়ামের একটি ভালো উৎস। মৎস্য চাষে শৈবাল খাদ্য হিসেবে ব্যবহৃত হয়। শৈবালের অপকারিতা: মানুষ ও উদ্ভিদের নানা রোগ সৃষ্টিতে শৈবাল দায়ী। যেমন এক ধরনের শৈবাল চা পাতার রেড ব্লাস্ট রোগ সৃষ্টি করে। জলাশয়ে শৈবাল আধিক্য দেখা দিলে জলজ প্রাণী ও মাছ অক্সিজেনের অভাবে মারা যেতে পারে। অ্যামিবা। প্রোটিস্টা রাজ্যের সদস্য অ্যামিবা এককোষী প্রাণী। এদের দেহ এতই ক্ষুদ্র যে অণুবীক্ষণ যন্ত্রের সাহায্য ছাড়া এদের দেখা যায় না। এরা প্রয়োজনে দেহের আকার পরিবর্তন করে থাকে। এদের দেহ থেকে তৈরি আঙ্গুলের মতো অভিক্ষেপকে ক্ষণপথ বলে। এর সাহায্যে অ্যামিবা খাদ্য গ্রহণ ও চলাচল করে। এদের দেহে পানি গহ্বর, খাদ্য গহ্বর ও সংকুচন গহ্বর থাকে। এদের সারা দেহ একটি পাতলা ও স্বচ্ছ পর্দা দ্বারা ঘেরা থাকে। একে প্লাজমা লেমা বলা হয়। এদের দেহে রয়েছে এক্টোপ্লাজম স্তর এবং নিউক্লিয়াস। অ্যামিবা পানিতে, স্যাঁতসেঁতে মাটিতে, পুকুরের তলার পচা জৈব আবর্জনার মধ্যে জন্মে। এখন চলো মানবদেহে অণুজীব সৃষ্ট কিছু ঝুঁকিপূর্ণ দিক অ্যানিমেটেড ভিডিও থেকে দেখে আসি। স্বাস্থ্য ঝুঁকি সৃষ্টিতে অণুজীবের ভূমিকা এবং এর প্রতিরোধ ও প্রতিকার। স্বাস্থ্য ঝুঁকি সৃষ্টিতে অণুজীবের ভূমিকা। মানুষ ও অন্যান্য জীবের অনেক অসুখ বিসুখের কারণ হচ্ছে অণুজীব। ব্যাকটেরিয়া, জীবাণু দেহাভ্যন্তরে বিভিন্ন প্রক্রিয়ায় প্রবেশ করতে পারে। অপরিষ্কার হাত জীবাণুর জন্য একটি সুবিধাজনক বাহন, যার মাধ্যমে সহজেই এগুলো মুখের ভেতর ঢুকে যেতে পারে। আমরা যে জামা কাপড় ব্যবহার করি তাতে লেগে ব্যাকটেরিয়ার স্পোর স্থানান্তরিত হতে পারে। বাতাসে যে ধুলাবালি উড়ে বেড়ায় তার সঙ্গে অতি সহজেই ব্যাকটেরিয়া বা তার স্পোর এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারে। ব্যাকটেরিয়ার বাইরে সবচেয়ে বেশি ক্ষতিকর অণুজীব হলো ভাইরাস। যেমন HIV ভাইরাসের কারণে এইডস রোগ হয়। আবার 2020 সালে SARS-CoV-2 নামক ভাইরাসের মাধ্যমে সারা পৃথিবীতে কোভিড-19 নামক মহামারী ছড়িয়ে গিয়েছিল। মাম্পস, হাম, বসন্ত ইত্যাদিও খুবই কষ্টকর ভাইরাসজনিত রোগ। ভাইরাসজনিত এসব রোগ হাঁচি, কফ, থুথু ও সর্দি কাশির মাধ্যমে বাতাসে প্রবাহিত হয়ে ছড়ায় এবং আমাদের শ্বাসনালীতে প্রবেশ করে। মানবদেহে অণুজীব সৃষ্ট স্বাস্থ্য ঝুঁকি প্রতিরোধ ও প্রতিকার। সম্মিলিতভাবে স্বাস্থ্য রক্ষার নিয়মগুলো মেনে চলার মাধ্যমে আমরা অণুজীব সৃষ্ট রোগসমূহ প্রতিরোধ ও প্রতিকার করতে পারি। যেমন সুষম খাদ্য প্রয়োজন মতো নিয়মিত গ্রহণ করা, আক্রান্ত ব্যক্তির ব্যবহার্য কোনো কিছু ব্যবহার বা স্পর্শ এড়িয়ে চলা, পান করা, গোসল ও কাপড় ধোয়া, বাসন ধোয়া ইত্যাদির জন্য নিরাপদ পানি ব্যবহার করা, পুকুর ও নদীর পরিষ্কার পানীয় ব্যবহারের আগে ভালোভাবে ফুটিয়ে নেওয়া, মানুষ ও পশু পাখি আক্রান্ত হলে যথাসময়ে চিকিৎসার ব্যবস্থা করা। এখন আমরা মেধাবী সুপারনোভা অ্যাপের কিছু সারসংক্ষেপ দেখব। জীবের ভেতরে বসবাস করা অণুজীব। মানবদেহে নিজস্ব কোষের সংখ্যার চেয়েও বেশি সংখ্যক অণুজীব বাস করে। পাকস্থলী, ত্বকের নিচে, শরীরের নানা অঙ্গ এগুলোর আবাসস্থল। এগুলো আমাদের নানাভাবে প্রভাবিত করে। পরিপাকতন্ত্রে থাকা কোটি কোটি ব্যাকটেরিয়া পরিপাকতন্ত্রের স্বাস্থ্য রক্ষা এবং খাবার হজমে ভূমিকা রাখে। বিজ্ঞানীরা সম্প্রতি আবিষ্কার করেছেন যে পরিপাকতন্ত্রের এসব ব্যাকটেরিয়া থেকে বের হওয়া রাসায়নিক সংকেত মস্তিষ্কের উপরও প্রভাব বিস্তার করে। উদ্ভিদের ভেতরেও ব্যাকটেরিয়া এবং ছত্রাক থাকে। এন্ডোফাইট নামক অণুজীব উদ্ভিদের কোষের ভেতর বসবাস করে, কিন্তু তাদের বিশেষ কোনো ক্ষতি করে না। উদ্ভিদের ভেতর বসবাসকারী অনেক এন্ডোফাইট বিভিন্ন রকম অ্যান্টিবায়োটিক তৈরি করে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক হাসিনা খানের নেতৃত্বে একটি গবেষণায় পাটের ভেতর বসবাস করা ব্যাকটেরিয়া থেকে হেমিকরসিন নামে একটি অ্যান্টিবায়োটিক আবিষ্কার করা হয়েছে। এখন চলো যে কোনো একটি ভিডিওর শেষে থাকা কিছু এমসিকিউ প্রশ্নের উত্তর দেই। প্রথম প্রশ্ন, প্রোটিন ও নিউক্লিক অ্যাসিডের সমন্বয়ে গঠিত কোনটি? সঠিক উত্তর ভাইরাস। জীবিত জীবদেহ ছাড়া জীবনের কোনো লক্ষণ দেখায় না কোন অণুজীবটি? ভাইরাস। দই তৈরিতে কোনটি সাহায্য করে? ব্যাকটেরিয়া। মানবদেহে বসন্ত রোগ সৃষ্টিকারী অণুজীবের নাম কি? ভাইরাস। বসন্ত, হাম, সর্দি ইত্যাদি কি বাহিত রোগ? বায়ু। এখন আমরা উত্তরমালাতে আমাদের সবগুলো প্রশ্নের সঠিক উত্তর দেখতে পারবো। এভাবে করে তোমরা এই অধ্যায়ে থাকা প্রতিটি টপিকের ওপর ভিডিওগুলো দেখে নিবে এবং ভিডিওর শেষে থাকা প্রশ্নগুলোর উত্তর দিবে। এতে করে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হবে এবং পরীক্ষায় অনেক কিছুই কমন পাবে। এখন আসো অনুশীলনীর প্রশ্ন দেখি। শীতকালের চেয়ে গরমকালে দই তৈরি করা সহজ কেন? এর উত্তর হলো মূলত শীতকালে ব্যাকটেরিয়ার কার্যক্রম কমে যায়, কারণ তখন তাপমাত্রা কম থাকে, আর গরমকালে তাপমাত্রা বেশি থাকায় ব্যাকটেরিয়ার কার্যক্রম বৃদ্ধি পায়, ফলে দই সহজেই তৈরি হয়। আজকের ক্লাসে অধ্যায় 5 অণুজীব জগৎ নিয়েও সম্পূর্ণ ক্লাস এখানেই শেষ।